নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন গল্পকথা বাই পায়েল। আর আজকের গল্পের নাম পুতুল। আজকের গল্প আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানান। আরও কী ধরনের বা কীরকম গল্প আপনারা শুনতে চান তাও কমেন্ট করে আমাকে জানান। আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের যদি নিত্য নতুন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে ভালো লাগে অথবা মানুষের জীবন থেকে উঠে আসা নানা রকম ঘটনার কথা শুনতে ভালো লাগে তাহলে চটপট সাবস্ক্রাইব করুন গল্পকথা বাই পায়েল। আর আপনাদের পছন্দের গল্পগুলো শেয়ার করে নিন পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে। শুরু করছি আজকের গল্প পুতুল। সেদিনটা ছিল সকাল থেকেই মেঘলা। বিকেলের গোড়াতেই তুমুল বৃষ্টি শুরু হয়েছিল। অনুমাসি আর মিহির মেশো সেদিন গিয়েছিল মিহির মেশোর পৈতৃক বাড়িতে। দেখভালের কেউ না থাকায় সম্ভবত বাড়িটি বিক্রি হবে তাই। বাড়িতে তখন শুধু আমি আর আমার বড় মাসির মেয়ে আলো। অনেক দিন ধরেই আলো মতলব আটছিল যে অনুমাসির স্টোর রুমটা একবার খুলে দেখবে। আমার ইচ্ছে ছিল না। আসলে যা কিছু বারণ সেটা যেভাবে হোক করতেই হবে আলোকে। অনুমাসি আর মিহির মেশো আমাদের ওপরের স্টোর রুমে যেতে বারণ করেছেন। আমি একবার মিনমিন করে বললাম, আলো, এটা কি ঠিক হবে? বারণ যখন করেছেন তখন কোনো কারণ নিশ্চয়ই আছে। আলোর মাথা খুব গরম, একটুতেই ক্ষেপে যায়। সে চোখ বড় করে আমাকে ধমকালো, তুই ঘরে বসে থাক, মাসির চামচি কোথাকার। তুই না গেলে আমি একাই যাব। আমি আর কথা না বাড়িয়ে আলোর পিছন পিছন চললাম সিঁড়ি বেয়ে। স্টোর রুমে অবশ্য চাবি লাগানো থাকে। এবারের দেখভাল করে রতনের মা, দরকারি চাবি সব ওর আঁচলে বাঁধা থাকে। রতনের মা মাসির ডান হাত, সব কাজ মাসির নির্দেশ মতো করে। আর রতন মেশোর কাজ করে, গাড়িও চালায়। রতনের মার একটাই মুশকিল, ঘুমিয়ে পড়লে সে কুম্ভকর্ণ, আর রোজ দুপুরে এই সময় সে ঘুমোয়। আর সেই সুযোগটাই কাজে লাগিয়েছে আলো। স্টোর রুম অতি সন্তর্পণে খুলে আলো আগে ভেতরে ঢুকলো একটা টর্চ হাতে। বাড়িতে ইনভার্টার থাকলেও এই রুমে নেই। বৃষ্টি আরম্ভ হওয়ার আগে থেকেই আজ লোডশেডিং। টর্চের আলোয় দেখতে পেলাম বড় বড় ট্রাঙ্ক, বাক্স আর দুটো বড় কাঠের আলমারি। মাসি বোধহয় রতনের মাকে দিয়ে নিয়মিত পরিষ্কার করায়। অল্প ধুলো ময়লা থাকলেও মোটামুটি পরিষ্কার। একটা মাত্র বড় কাঠের বাক্স পেলাম যাতে চাবি দেওয়া নেই, বাকি সবই বন্ধ আর এদিক ওদিক হাবিজাবি কিছু জিনিস। আমি আর তেমন একটা উৎসাহ পাচ্ছিলাম না। আলো টর্চটা আমার হাতে দিয়ে বলল, টর্চটা দেখা আমাকে, এই বাক্সটা খুলে দেখি। আমি বিরক্ত হচ্ছিলাম, কিন্তু আলোর মেজাজের কারণে কিছু বললাম না। আর এমনিতেও আমি শান্তিপ্রিয় মানুষ। বাক্সটা খুলতে একটা বড় বাদামি ডায়েরি দেখা গেল। ওপরে সোনালি অক্ষরে লেখা মনিভা। মনিভা আমাদের একমাত্র মামার স্ত্রী, এখন আর নেই। মামা মামি বিদেশে থাকতেন, তাদের নিজেদের কোনো সন্তান ছিল না। তারপর দেশে ফিরে কোনো একটা যেন আদিবাসী অঞ্চলে কী সব কাজ করতেন, দুটো এনজিওর সাথেও যুক্ত ছিলেন। তারপর একদিন নিজেদের ঘরেই নাকি কেমন অস্বাভাবিক মৃত্যু হয় দুজনের। পুলিশ তদন্ত করেছিল, কিন্তু কিছুই বের করতে পারেনি। আমি আর আলো সেই সময় অনেক ছোট, এসব বোঝার মতো ক্ষমতা ছিল না। পরবর্তীকালে বড়দের কথাবার্তা থেকে যেটুকু আন্দাজ করেছি। মামির ডায়েরিটাতে খাপছাড়াভাবে সাংকেতিক ভাষায় কিছু অক্ষর ছাড়া কিছুই নেই, আর কিছু জামাকাপড় আর মোটা মোটা ইংরেজি বই। হঠাৎ করেই একটা পুরনো চাদরে মোড়া কিছু একটা হাতে পেল আলো। খুলে বের করলো একটা মেয়ে পুতুল, অদ্ভুত দেখতে। এমন পুতুল আমি অন্তত আগে কোনোদিন দেখিনি। টর্চের আলোয় আরো অদ্ভুত লাগছিল। খানিকটা বিয়ের কোণের মতো সাজ,
লাল শাড়ি পরা পুতুলটির সবচেয়ে অদ্ভুত হলো চোখ দুটো। কেমন একটা হালকা বাদামি পাথরের মতো জিনিস দিয়ে তৈরি চোখ। দেখে কেন জানি না গাটা শিরশির করছিল। মনে হচ্ছিল পুতুলটা যে কোনো সময় জ্যান্ত হয়ে কথা বলবে। আমি চোখ সরিয়ে নিলাম। আলো কিন্তু গুপ্তধন পাওয়ার মতো খুশি হয়ে গেল। বলল, এটা মনে হয় কালো জাদু করা ভুডু পুতুল, জানিস তো? দেখ কি অদ্ভুত দেখতে। আমি মা আর মাসিকে বলতে শুনেছিলাম একবার, মামি নাকি কালা জাদু জানতো, আর সেই সব করতে গিয়েই তো অকালে চলে গেল মামা আর মামি। আমি বলে উঠলাম, তুই ওটা রেখে দে আলো, চল নিচে যাই, আমার ভয় লাগছে, রতনের মা উঠে গেলে আমাদের খুঁজবে। আলো হ্যাঁ হ্যাঁ করে হেসে বলল, তুই আর মানুষ হলি না, ভীতু কোথাকার। এই পুতুলটার নিশ্চয়ই কোনো বিশেষ ক্ষমতা আছে, এটা আমি নিজের কাছে লুকিয়ে রাখবো। তুই কিন্তু কাউকে বলবি না, বললে তোর ওপরেই কালা জাদু করে দেব। আমি আলোর কথার কোনো উত্তর দিলাম না। পুতুলটা নিয়ে আমরা স্টোর রুম বন্ধ করে নিচে নেমে এলাম। বৃষ্টির বেগ আরও বেড়েছে বলে মনে হলো। মনে হয় না অনুমাসী আর মিহির মেশো আজ রাতে আর ফিরতে পারবে। আলো পুতুলটা নিজের আলমারিতে জামা কাপড়ের মধ্যে লুকিয়ে রাখল। তারপর পাকা হাতে চাবিটা আবার রতনের মার আঁচলে বেঁধে দিল। মিনিট পাঁচেক পরে রতনের মা উঠে পড়ল। একটু পরে আমাদের দুধ আর ব্রেড টোস্ট দিয়ে গেল। আমি হাঁপ ছাড়লাম। যাক, রতনের মা কিচ্ছু টের পায়নি। আলোর অবশ্য কোনো হেলদোল নেই যথারীতি। আলো আর আমি প্রায় সমবয়সী, মাস্তুতো বোন। অনুমাসী, আলোর মা আর আমার মা 3 বোন। গত বছর আমার আর আলোর বাবা মা একসঙ্গে গাড়ি নিয়ে পুরী গিয়েছিলেন জগন্নাথ মন্দিরে পুজো দিতে। কি নাকি একটা মানত ছিল। আমরা দুজন অনুমাসীর বাড়িতে ছিলাম সেই সময়ে। ফেরার পথে একটা ট্রাকের সঙ্গে সংঘর্ষে সব হারিয়ে গেল আমাদের একসঙ্গে। অনুমাসী আর মিহির মেশোর কোনো ছেলে মেয়ে নেই। মা বাবাদের মৃত্যুর পর বছর খানেকের একটু বেশি হলো আমি আর আলো এখন এখানেই থাকি। মেশো এখানেরই একটা নামকরা স্কুলে আমাদের ভর্তি করে দিয়েছেন 11-এ। এমনিতে ওরা খুবই ভালো মানুষ, যথেষ্ট করেন আমাদের জন্য। তবুও কেন জানি না আলো মাসি মেশোকে পছন্দ করে না। আলোর মেজাজ আর উড়নচণ্ডী স্বভাবের জন্য মাসি মেশো ওকে একটু চোখে চোখে রাখেন বলেই হয়তো। পুতুলটা নিচে নিজের কাছে নিয়ে আসার দিন তিনেকের মধ্যেই আলোর মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন শুরু হয়েছে লক্ষ্য করছিলাম। আজ সকাল থেকে অনুমাসী ঠিকে কাজের মেয়ে মালাকে নিয়ে কাজ সামলেছেন। রতনের মাকে গত 1 বছরে কোনো দিনও অসুস্থ হতে দেখিনি। আজ সকাল থেকে মাথা ধরেছে বলে নাকি শুয়ে আছে। স্কুল থেকে ফিরে আসার পর অনুমাসী নিজেই খবরটা বলল আর টেবিলে ডেকে আমাকে আর আলোকে স্যান্ডউইচ খেতে দিল। মাসি রান্নাঘরে যেতেই আলো মুচকি হাসি দিল। তারপর ফিসফিস করে বলল, তোকে বলেছিলাম না ওটা ভুডু পুতুল, তাড়াতাড়ি খেয়ে নে, তোকে একটা মজার ম্যাজিক দেখাবো আজ। আমি আলোর চোখ মুখ দেখে ভয় পাচ্ছিলাম। তাহলে কি রতনের মাকে ওই কিছু? খাওয়া শেষ করতেই মাসি এসে বলল, এবারে তোমরা ক্লাস 12-এ, পড়াশোনায় মন দাও। আলো, স্কুল থেকে তোমার ক্লাস টিচারের কল এসেছিল, তুমি নাকি আজকাল ভীষণ ফাঁকি দিচ্ছ পড়াশোনায়, এরকম যেন আর না শুনি। তোমার বাবা মা ডাক্তার ছিলেন, তোমাকেও তাদের যোগ্য মেয়ে হয়ে উঠতে হবে। মাসির কথা শুনতে শুনতে আমি আর চোখে আলোর দিকে তাকালাম একবার। ওর মুখ চোখ শক্ত হয়ে আছে। আমার কেন জানি না আলোকে দেখে ভয় করছিল। নিজেদের রুমে এসে আলো বলল, আমার কাছে এখন অস্ত্র আছে, বেশি কথা বললে অনুমাসীকেও ছাড়ব না,
তুই দেখে নিস, তবে তার আগে ওই ক্লাস টিচারের ব্যবস্থা করব। আমি ভয়ে ভয়ে বললাম, তুই ঠিক কি করতে চাইছিস বলতো? আলো বিচ্ছিরি একটা হাসি দিয়ে আমাকে বলল, দেখ তাহলে। ও আলমারি থেকে পুতুলটা বের করলো, তারপর ইশারা করে আমাকে দেখালো পুতুলটার মাথায় রতনের মার কয়েকটা চুল কেটেও জড়িয়ে রেখেছে। তারপর কুটিল হাসি দিয়ে পুতুলের হাতটা মুচড়ে ধরল, আর কয়েক মুহূর্তের মধ্যেই আমি রতনের মার চিৎকার শুনতে পেলাম, সেই সঙ্গে অনুমাসির গলা। কি হয়েছে রতনের মা? আমি আতঙ্কে দৌড়ে বেরিয়ে যেতে যেতে দেখলাম আলো কঠিন মুখ করে তখনও পুতুলের হাতটা ধরে আছে। পরের দিন রতনের মার ডান হাতটা প্লাস্টার করতে হলো, ভালোই ফ্র্যাকচার হয়েছে। অনুমাসী সত্যিই খুব অসুবিধের মধ্যে পড়ল। আমি চেষ্টা করি কিছুটা মাসিকে সাহায্য করার। সপ্তাহখানেক বাদে আমাদের 12-এর ক্লাস আরম্ভ হবে। তার মধ্যেই আলোর শিকার হলো আরেকজন, তবে এবারে অল্পের ওপর দিয়ে। আলোর জামাই সেদিন পড়ে ফেরার সময় পাশ দিয়ে যাওয়া গাড়ির জন্য জল কাদা ছিটকে লেগেছিল। কাদার ছিটে লেগেছিল ওর নাকেও। পাশের বাড়ির অমিতা দিদি বারান্দা থেকে দেখে হেসে ফেলেছিল। বেশি কিছু না, আলো কায়দা করে ওর এক টুকরো কাপড় ছেঁড়া জোগাড় করে পুতুলটার পা মুছড়ে দিয়েছিল। অমিতাদির সামনের মাসে বিয়ে, ভাঙা পা নিয়ে জেরবার বেচারি। স্কুল খোলার পর হঠাৎ একদিন আমাদের ক্লাস টিচারের হাতটা বোর্ডের সাইডের একটা খুলে যাওয়া জায়গার কোণে লেগে সামান্য কেটে যেতেই আলো যেভাবে দৌড়ে গেল ফার্স্ট এইড আনতে, আমি তখনই বুঝেছিলাম ওর মাথায় কিছু প্ল্যান আছে। তারপর বাড়িতে ওর ড্রয়ারে ম্যামের হাতের রক্তমোছা তুলো রাখা দেখেই ভয়ে শিউরে উঠলাম। ইচ্ছে করছিল তুলোটা কোথাও ফেলে দিই ওর চোখের আড়ালে, কিন্তু আজকাল আলোকে আমি ভয় পাচ্ছিলাম। তবে আলো এতটা প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠবে আমি ভাবতেই পারিনি। আমাদের ক্লাস টিচার হঠাৎ ক্লাসের মধ্যেই হার্ট ফেল করে মারা গেলেন। আলো সেদিন স্কুলে যায়নি একটু জ্বর জ্বর বলে। আমি নিশ্চিত জানি এটা আলোরই কাজ। আমি কিছুতেই ভেবে পাচ্ছিলাম না এই মারণ খেলা থেকে ওকে কিভাবে আটকাবো। দিনে দিনে ও আরো বেপরোয়া হয়ে উঠছে। এরই মধ্যে আমাদের একটি বন্ধু আলোকে তার নাচ নিয়ে খোঁটা দেওয়ায় এবং ম্যাথস ম্যাম ওকে বকাবকি করায় দুজনেরই হাত পা ভেঙে দিয়েছে ও। পা ভেঙে আমাদের বন্ধুটি আপাতত বাড়িতে ছুটি কাটাচ্ছে। আমি আলোকে একদিন বোঝানোর চেষ্টা করলাম, কেন এরকম সর্বনাশ করছিস তুই? এ অশুভ পুতুল ফেলে দে আলো, মানুষের ক্ষতি করা অন্যায় এভাবে। আলো আমার দিকে ভয়ঙ্কর একটা দৃষ্টি দিয়ে বলল, আজকাল বড্ড বেশি কথা বলছিস তুই, আয় তোকে কতগুলো জিনিস দেখাই। আলো আমাকে বের করে দেখালো কয়েকটা ছোট বাক্সে রাখা মণিমাসির বাদামি চুল, মেশোর কাটা নখ আর রতনের লালচে চুল। তারপর আরেকটা বাক্সে রাখা আমার কোঁকড়া চুল দেখিয়ে আলো নিষ্ঠুরের মতো হাসল। আমার বুকের রক্ত জল হয়ে গেল। আলো বলল, আমার সাথে বেশি চালাকি করলে তুইও ছাড় পাবি না। একদিন আমার হাতে সুযোগ এলো। অনুমাসী আলোকে নিয়ে গেল স্কুলের নতুন ইউনিফর্ম বানাতে। ওর পুরনো ইউনিফর্মটা খারাপ হয়ে গেছে। নিচে যথারীতি রতনের মা ঘুমোচ্ছে। মেশো কয়েকদিনের জন্য রতনকে নিয়ে কাজে বাইরে গেছে। আমি ভয়ে ভয়ে আলোর আলমারিটা খুললাম। ওই অভিশপ্ত ভুডু পুতুলটা হাতে নিলাম। টের পেলাম আমার হাত কাঁপছে। সাহস সঞ্চয় করে পুতুলটার দিকে তাকালাম। আমাকে অবাক করে পুতুলটা যেন ফিসফিসিয়ে বলে উঠল, কি আরুনি, আমাকে বন্ধু বানাবে নাকি?
শুধু তুমি কাউকে বলবে না আমার কথা। আমি তোমার জন্য সব করব আরুনি। তার বদলে একদিন তোমাকে সামান্য একটু দাম চোকাতে হবে অবশ্য। আমি যেন কেমন সম্মোহিত হয়ে পড়ছিলাম পুতুলের কথায়। হঠাৎ নিচ থেকে রতনের মার ডাকে আমার সম্বিত ফিরল। তাড়াতাড়ি পুতুলকে আগের মতো রেখে দিয়ে আলমারি বন্ধ করলাম। গোটা গা হাত পা কাঁপছে আমার। আমি বুঝতে পারছিলাম খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। আলো এখন সম্পূর্ণভাবে ওই ভয়ঙ্কর পুতুলের বশে। আরও আধ ঘন্টা পরে অনুমাসী আর আলো ফিরে এলো। আমি মনে মনে ঈশ্বরকে ডাকলাম আলো যেন কিচ্ছু টের না পায়। ও আজকাল কেমন যেন সব মনের কথা টের পেয়ে যায় আমার। অনুমাসীকে বলতে চাই সব কথা, আলোর ভয়ে পারি না। এর মধ্যেই একদিন মেশো ফিরে এলো, আর মেশোর সঙ্গে এলো অরণ্য। মেশোর খুব কাছের বন্ধুর ছেলে। দার্জিলিং কনভেন্টে পড়তো, হস্টেলে থাকতো। এবার কলেজে ভর্তি হবে। ওর বাবা মা থাকেন দিল্লিতে। ওরাও সপ্তাহখানেকের মধ্যে আসবেন কলকাতায়। অরণ্য এ বাড়িতে আসার পর আমি বুঝতে পারছিলাম আলো ওর প্রেমে পড়েছে। কিন্তু অরণ্যর চোখ দেখে টের পাচ্ছিলাম ওর মুগ্ধ চোখ দুটো শুধু সারাক্ষণ আমাকেই খোঁজে, আমার সঙ্গে কথা বলতে চায়, গল্প করতে চায়। আমারও অরণ্যকে দারুণ ভালো লাগছিল, অস্বীকার করতে পারবো না। কিন্তু আলোর ভয়ে আমি ওকে এড়িয়ে চলছিলাম। যদি আলো টের পেয়ে যায়, যদি টের পেয়ে যায় ওর প্রথম পছন্দ হওয়া মানুষটা ওকে নয় আমাকে পছন্দ করছে। আমার ভয়টা একদিন সত্যি হলো। আলো টের পেয়ে গেল অরণ্য আমাকে পছন্দ করে। ও অরণ্যকে জানিয়েছিল নিজের ভালো লাগার কথা। অরণ্য আলোকে বলেছে যে তুমি আর আমি শুধুমাত্র বন্ধু হতে পারি। তারপর আলো একদিন অরণ্যর মুগ্ধ দৃষ্টি লক্ষ্য করে ফেলেছে আমার জন্য, যখন ও সেদিন চাঁদনি রাতে মেশোর অনুরোধে আমার জন্মদিনের অনুষ্ঠানে গান গেয়েছিল। ছাদে অনুষ্ঠান হচ্ছিল আমার জন্মদিনের। মেসোমাসির কয়েকজন আত্মীয় ও কয়েকজন বন্ধুবান্ধব নিমন্ত্রিত ছিলেন আমার জন্মদিনে। সেদিন অরণ্যর বাবা মাও এসেছিলেন দিল্লি থেকে। আগামীকাল ওরা চলে যাবে। আলো পুরোটা সময় কেমন ছটফট করছিল। আমার আবার ভয় লাগছিল, ভীষণ ভয়। রাতে রুমে ঢুকতেই দেখলাম আলো পুতুলটা হাতে নিয়ে বসে একা একা হাসছে। ওর হাতে একটা পিন। আমার ভেতরটা কেঁপে উঠল। বললাম, আলো কি করছিস এসব, রেখে দে। আলো কঠিন গলায় বলল, এবারে তোর পালা আরু। তুই কি ভেবেছিস তোর রূপ দেখিয়ে তুই অরণ্যকে পেয়ে যাবি? ও আমার, ওকে আমার হতেই হবে। তোকে রাস্তা থেকে সরতেই হবে আরু। আমার পুতুল আছে আমার সঙ্গে। আমি বললাম, এই ভয়ঙ্কর খেলাটা তুই বন্ধ কর আলো। আমি অরণ্যকে ভালোবাসি না, আর আমি তোর বোন। তুই এটা কি করছিস? তুই আমার ক্ষতি করবি। আমি একটু একটু করে আলোর দিকে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই আলো পিনটা পুতুলের মাথায় ঢুকিয়ে দিয়েছে। আমি দৌড়ে গিয়ে পিনটা বের করার আগেই যা হওয়ার হয়ে গিয়েছে। আলো মাটিতে পড়ে স্থির হয়ে গেছে। আমি চিৎকার করে দৌড়ে গিয়ে পিনটা পুতুলের মাথা থেকে বের করলাম, তারপর ফেলে দিলাম হাত থেকে। হ্যাঁ, আমার চুলের জায়গায় আমি সেদিন আলোর চুল রেখে দিয়েছিলাম। আমাদের দুজনেরই চুল একই রকম, তাই আলো খেয়াল করেনি। আমার চিৎকারে মাসি, মেশো, রতনের মা দৌড়ে এলো। গেস্ট রুমটা 3 তলায়, তাই অরণ্য আর ওর মা বাবা কিচ্ছু টের পাননি। অনুমাসী পুতুলটাকে বাড়ির পেছনে
একটা বকুল গাছের অনেকটা নিচে পুঁতে দিয়েছেন রাতের অন্ধকারে চুপিসারে রতনকে দিয়ে। আলো চেতনাহীনভাবে হাসপাতালে ভর্তি আজ 1 মাস। ডাক্তাররা এখনো তেমন কোনো আশা দেখতে পাচ্ছেন না। আমি আর মাসিমেশো প্রতি সপ্তাহে 2 দিন করে আলোকে দেখতে যাই। বড্ড মন খারাপ হয়। আলোকে আমি ভালোবাসি, তবে নিজের চেয়ে বেশি নিশ্চয়ই নয়। তবুও সর্বশক্তিমান ঈশ্বরের কাছে রোজ প্রার্থনা করি, তুমি আলোকে ভালো করে দাও। গত সপ্তাহে অরণ্য এসেছিল, আমাকে তার ভালোবাসার কথা জানিয়েছে। আমি অস্বীকার করিনি, কিন্তু একটা অজানা ভয়, একটা আতঙ্ক আমাকে স্থির থাকতে দেয় না আজকাল। কোনো কোনো দিন মাঝরাতে ঘুম ভেঙে গেলে কানের কাছে পুতুল যেন আমাকে ফিস ফিস করে বলে, আরো আমাকে বের করে নিয়ে যাও, আমি তোমার বন্ধু হতে চাই। আরো, শুনতে পাচ্ছ? আরো, আরো।